ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11-এর যে নতুন সিলেবাস চালু হয়েছে সেই নতুন সিলেবাসের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের উপর একটি বিষয় আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার তোমরা সিলেবাস দেখবে যে এখানে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও সে বিষয়ে প্রথমে আলোচনা করা দরকার। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি শাখা, সোশ্যাল সায়েন্সের একটা শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। সোশ্যাল সায়েন্সের অনেকগুলো শাখা আছে। সোশ্যাল সায়েন্স থেকে যেমন রাষ্ট্রবিজ্ঞান সৃষ্টি হয়েছে, সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান থেকে ইতিহাস তৈরি হয়েছে, দর্শন শাস্ত্র সমাজবিজ্ঞান থেকে এসেছে, অর্থবিদ্যা সমাজবিজ্ঞানের শাখা, সোশিওলজি বা সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এটাও সমাজবিজ্ঞানের শাখা। সমাজবিজ্ঞানের বহু দিক আছে। সেই বহু দিকের মধ্যে যেমন অর্থনৈতিক দিক, সামাজিক দিক, রাজনৈতিক দিক, দার্শনিক দিক, ঐতিহাসিক দিক, বহু দিক আছে। তার মধ্যে সমাজবিজ্ঞানের যে রাজনৈতিক দিক, সেই রাজনৈতিক দিক নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। সমাজবিজ্ঞান গতিশীল একটা বিজ্ঞান, পরিবর্তনশীল একটা বিজ্ঞান। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ইত্যাদি বিষয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাটা দেব, আলোচনা করব, এই বিষয়টিও কিন্তু গতিশীল। অর্থাৎ অতীতে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার সঙ্গে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার বিষয়গুলি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যত দিন যাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার পরিবর্তন ঘটবে। এই প্রেক্ষাপটে, এই আলোচনার প্রেক্ষাপটে আমি আজকের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। রাষ্ট্রবিজ্ঞানের সার্বজনীন একটা সংজ্ঞা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞাটা আছে সেটা সবাই মেনে নেবে। সব রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে একই মনে করবে এটা আশা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। সেই জন্য রাষ্ট্রবিজ্ঞানের সর্বজনীন যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দেওয়া অত্যন্ত কঠিন বিষয়। এক্ষেত্রে এস ওয়াজবি, রাষ্ট্রবিজ্ঞানী এস ওয়াজবি বলেছেন যে এই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়াটা কঠিন, সার্বজনীন সংজ্ঞা দেওয়া। কারণ কি? এস এল ওয়াজবি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র, এগুলি বিভ্রান্তিমূলক এবং আলোচনাগুলিতে বা রাষ্ট্রবিজ্ঞানের যে সব ধারণা আছে সেই সব ধারণাগুলিকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে মতভেদ আছে। রাষ্ট্রবিজ্ঞানী জেলিনেক বলেছেন সমাজবিজ্ঞানের অন্যান্য সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে, যেমন ইতিহাস কাকে বলে বা ইতিহাসের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে, অর্থবিদ্যা কাকে বলে বা অর্থবিদ্যার সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে, দর্শন শাস্ত্র কাকে বলে বা দর্শন শাস্ত্রের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে
সমাজবিদ্যার সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা আছে তার থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া অনেক বেশি কঠিন। সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যা সমস্যা আছে তার থেকে অনেক বেশি সমস্যা আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে। একথা কে বলেছেন? জেলিনেক। এস.এল. ওয়াজবি কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া কঠিন। সে বিষয়ে কি বলেছেন? যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলি বিভ্রান্তিমূলক এবং রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। এই দুজনের বক্তব্য আমরা তুলে ধরলাম। এবার রাষ্ট্রবিজ্ঞানের যে একটা সংজ্ঞা আছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে, সেটা আমাদের জানতে হবে। তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলিকে আমরা প্রধানত তিনটি ভাগ করে আলোচনা করব। তিনটি ভাগ। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে বলা হয়েছে যে শাস্ত্রে বা যে বিষয়ে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়, রাষ্ট্রের উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাস্ত্রকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। বস্তুত রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে রাষ্ট্র ছাড়া আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না, সংজ্ঞাতে উল্লেখ করা হয় না অন্যান্য বিষয়কে। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের উদ্দেশ্য ও রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। এই শাস্ত্রটাকেই বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার সমর্থক ব্রুনসলি বলেছেন যে, ব্রুনসলি কি বলেছেন? বলেছেন যে যে শাস্ত্রে বা যে সাবজেক্টে রাষ্ট্রের ভিত্তি নিয়ে আলোচনা করা হয়, রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, রাষ্ট্রের প্রকৃতি মানে কি? রাষ্ট্র কি ধরনের হবে? সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, না উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, না সামরিক রাষ্ট্র হবে, না ফ্যাসিবাদী নাৎসিবাদী রাষ্ট্র হবে? রাষ্ট্রের প্রকৃতি এক রকমের হয় না। রাজনৈতিক ব্যবস্থার ভেদে রাষ্ট্রের প্রকৃতি আলাদা হয়। যাই হোক, ব্রুনসলি বলেছেন রাষ্ট্রের ভিত্তি নিয়ে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে আলোচনা করা হয়, রাষ্ট্রের প্রকৃতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে আলোচনা করা হয়। ব্রুনসলির পর গার্নার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। গার্নারের মতে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে আলোচনা করা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয় রাষ্ট্রকে দিয়েই আলোচনা শুরু হয় এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শেষ হয় রাষ্ট্রকে নিয়েই বা রাষ্ট্রকে দিয়েই। রাষ্ট্র ছাড়া রাষ্ট্রবিজ্ঞান আর কোনো বিষয় নিয়ে আলোচনা করে না। এইটাই হলো গার্নারের বক্তব্য। গেটেল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো উদ্দেশ্যমূলক বিষয়। যে শাস্ত্রে
যে শাস্ত্রে, গেটেলের মতে, যে শাস্ত্রে অতীত রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, অতীত রাষ্ট্র কেমন ছিল, অতীত রাষ্ট্র কি ধরনের কাজ করত, কি ভূমিকা পালন করত, বর্তমান রাষ্ট্র কি ধরনের কাজ করছে, বর্তমান রাষ্ট্রের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, বর্তমান রাষ্ট্রের নেচার কি, প্রকৃতি কি, অতীত এবং বর্তমান রাষ্ট্রের প্রকৃতি ভূমিকার পর্যালোচনা করে ভবিষ্যৎ রাষ্ট্র কি ধরনের হতে পারে, ভবিষ্যৎ রাষ্ট্র কি ধরনের হতে পারে, অতীতের রাষ্ট্রের প্রকৃতি ভূমিকা কাজ নিয়ে পর্যালোচনা করে বর্তমান রাষ্ট্র এর ভূমিকা এবং কার্যাবলীকে পর্যালোচনা করে ভবিষ্যৎ রাষ্ট্র কী ধরনের হবে তার যে ব্যাখ্যা যে শাস্ত্রে উল্লেখ করা হয় তাকে বলে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে গেটেলের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারছি অতীত রাষ্ট্রবিজ্ঞান অতীত রাষ্ট্রের কথা ব্যাখ্যা দেয়, বর্তমান রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করে এবং ভবিষ্যতে রাষ্ট্র কী ধরনের ভূমিকা পালন করবে তার আলোচনাও করে। গেটেলের বক্তব্য অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ছাড়া আর কিছু নিয়েই আলোচনা করে না, এটা পরিষ্কার বোঝা গেল। তাহলে বুন্সলি, গার্নার, গেটেল তিনজনের নাম তোমরা মনে রাখবে যে তিনজনই কিন্তু রাষ্ট্র ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে অন্য কোনো বিষয় তারা উল্লেখ করেননি। তারপর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাতে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী আলোচনা করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাটলিন আলোচনা করেছেন, গিলক্রাইস্ট আলোচনা করেছেন, ক্যাটলিন, গিলক্রাইস্ট, স্টিফেন লিকক। এরা বলেছেন পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। পলিটিক্যাল সায়েন্স আলোচনা করে, কি আলোচনা করে? রাষ্ট্র নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের মস্তিষ্ক সরকার নিয়ে আলোচনা করে। তাহলে এদের আলোচনাটাও রাষ্ট্রকেন্দ্রিক, কিন্তু রাষ্ট্রের সঙ্গে সরকার ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, রাষ্ট্র একটা কনসেপশন, এই ধারণাকে বাস্তবে রূপায়িত করে। বিমূর্ত ধারণাকে মূর্ত গভর্নমেন্ট বাস্তবায়িত করে। বিমূর্ত ধারণা স্টেটের উদ্দেশ্য, স্টেটের লক্ষ্য, স্টেটের কার্যাবলীকে পরিচালনা করে গভর্নমেন্ট। তাহলে এই কথা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি ক্যাটলিন, শিলি, গিলক্রাইস্ট এনারা বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সেই শাস্ত্র, সমাজবিজ্ঞানের সেই শাখা যে শাখাতে রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা করা হয়। এইবার আমরা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে আরেকজনের নাম বিশেষভাবে উল্লেখ করব, তিনি হলেন বার্জেস। বার্জেস বলেছেন যে শাস্ত্রে মানুষের স্বাধীনতা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, সার্বভৌমিকতা অর্থাৎ রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা নিয়ে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
আবারও বলছি, বার্জেস বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যেখানে যেখানে ব্যক্তির স্বাধীনতা, যেখানে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা নিয়ে আলোচনা করে তাকেই বলে রাষ্ট্রবিজ্ঞান। এবারে আমরা দ্বিতীয় স্টেপে আলোচনা করব। আমরা প্রথমেই বলেছি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, আরেকটা হলো মার্ক্সীয় সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আমাদের এতক্ষণ আলোচনা হলো, এবার আমরা আলোচনা করব অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনাতে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এই সংজ্ঞাতে তাহলে রাষ্ট্রের কথা বলবে না, তা নয়। কিন্তু অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে আমরা কয়েকজন ব্যক্তির, কয়েকজন চিন্তাবিদের নাম উল্লেখ করব। মার্কিন চিন্তাবিদ, মার্কিন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম ওয়ালাস, মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী আর্থার বেন্টলি, হ্যারল্ড, মার্কিন চিন্তাবিদ হ্যারল্ড লাসওয়েল বা লাসওয়েল, এদের নাম আমরা বিশেষভাবে উল্লেখ করব রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দানের ক্ষেত্রে। এরা বলেছেন, অর্থাৎ গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি, লাসওয়েল, এরা বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে না। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, জনগণ নিয়ে আলোচনা করে, এর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী নিয়ে আলোচনা করে, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ নিয়ে আলোচনা করে। ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ কোনগুলো? ভোট দেওয়া, মিছিল করা, মিটিং করা, মিছিল শোনা, এগুলি হচ্ছে মানুষের বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ। আবার গোষ্ঠীগত রাজনৈতিক আচার আচরণ, এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এক্ষেত্রে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে একজন বিখ্যাত চিন্তাবিদ, ব্রিটিশ চিন্তাবিদ A.R. বল, A.R. বল তার বিখ্যাত গ্রন্থে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, জনগণ এইগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক কর্তৃত্ব, এইসব বিষয় নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে অ্যালমন্ড এবং পাওয়েল দুজন রাষ্ট্রবিজ্ঞানী, অ্যালমন্ড এবং পাওয়েল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যে শাস্ত্রে মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা কথা উল্লেখ আছে, মানুষের রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক কর্তৃত্ব, এই সব বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা আচরণবাদী,
মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণবাদী ডেভিড স্টন তিনি বক্তব্য তুলে ধরেছেন। ডেভিড স্টন পলিটিক্যাল সিস্টেম গ্রন্থ লিখেছেন। তার অন্য তত্ত্ব আছে, আমরা এখানে অন্য তত্ত্ব উল্লেখ করব না, আমরা উল্লেখ করব এখানে ডেভিড স্টন রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝিয়েছেন, সেইটাই এখানে আলোচ্য বিষয়। ডেভিড স্টন বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবোধ নিরপেক্ষ আলোচনা করা হয়, মূল্যবোধ যুক্ত থাকে, মূল্যবোধ নিরপেক্ষভাবে গড়ে ওঠে। রাষ্ট্রবিজ্ঞানের চিন্তার ক্ষেত্রে যৌক্তিকতা আছে এবং রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে একটা শাসন কর্তৃপক্ষ সম্পর্কে আলোচনা করে। মূল্যবোধ, মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার অধিকারী, বৈধ ক্ষমতার অধিকারী, তারা জনগণের উপর কর্তৃত্ব করে। এই কর্তৃত্ব বল প্রয়োগের মাধ্যমে, ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে প্রয়োগ হলে জনগণ স্বাভাবিকভাবে মেনে নেয় না। সেই সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকে না, এটা কর্তৃত্ব হয় না। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বৈধতা থাকতে হবে, ক্ষমতা প্রয়োগকে যথাযথভাবে করতে হবে, ন্যায্যভাবে করতে হবে, জনগণ সেই ক্ষমতাকে স্বাভাবিক ওয়েতে মেনে নেবে, এমন ক্ষমতাই হলো কর্তৃত্ব। এই কর্তৃত্ব নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে অরাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার আলোচনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, সামাপ করে বলছি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, জনগণ ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, গোষ্ঠীর রাজনৈতিক আচার আচরণ, শাসন কর্তৃপক্ষ, কর্তৃত্ব, বৈধ ক্ষমতা, শুধু ক্ষমতা না, বৈধ ক্ষমতা, এই ক্ষমতার সঙ্গে জনগণ ঘনিষ্ঠভাবে যুক্ত এবং রাষ্ট্রের শাসন কর্তৃপক্ষের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য, যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই বলে রাষ্ট্রবিজ্ঞান। এবার আমরা 3 নাম্বার পয়েন্টে, যেটা আমরা মার্ক্সীয় সংজ্ঞা বলেছি, মার্ক্সীয় সংজ্ঞা, আমরা উপরে দুটো রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞা বলেছি, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার আলোচনা করেছি। এই আলোচনাগুলিকে আমরা বলবো যে অমার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। মার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা প্রথমেই জানব যে মার্ক্সকে, মার্ক্স জার্মান দার্শনিক, মার্ক্স জার্মান দার্শনিক, যার তত্ত্ব আজকে বিশ্বে বিশেষভাবে আলোচিত, শ্রমজীবী মানুষের স্বার্থে তৈরি তত্ত্ব, এবং এই তত্ত্ব নিয়ে বর্তমানে বিতর্ক। যাই হোক, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, বিপ্লবের তত্ত্ব, এই 6টি তত্ত্ব মার্ক্সবাদে আছে। আমি মার্ক্সবাদ বিশেষভাবে আলোচনা করব অন্য ভিডিওতে, আমার ভিডিও আছে, দেখবে যে মার্ক্সের প্রত্যেকটা তত্ত্বের উপর ভিডিও আছে আলাদা আলাদা করে, তোমরা দেখে নেবে।
তো মার্কস রাজনীতির ক্ষেত্রে বলেছেন যে রাজনীতির মূলে হলো দ্বন্দ্ব কাজ করে, কনফ্লিক্ট আছে রাজনীতির মূলে। রাজনীতির মূলে দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব মীমাংসার নয়। কিন্তু অমার্ক্সবাদী সংজ্ঞাগুলিতে দ্বন্দ্ব মীমাংসা হবে, আলোচনার মাধ্যমে দ্বন্দ্বের মীমাংসা সম্ভব, আপোষের মাধ্যমে রাজনৈতিক দ্বন্দ্বের মীমাংসা সম্ভব। কার্ল হাইনরিখ মার্কস এবং তার অনুগামীরা বলেছেন যে রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব মীমাংসা হবে না। কারণ হলো রাজনৈতিক দ্বন্দ্বের উৎস স্থান হলো, রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে। সমাজের মূলে রয়েছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাতে যাদের প্রাধান্য আছে, অর্থনৈতিক ক্ষেত্রে যাদের আধিপত্য আছে, তারাই রাজনীতিকে পরিচালনা করে। রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের কার্যাবলী শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থাতে, যেখানে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা আছে, সেখানে মুষ্টিমেয় ব্যক্তি, অল্প সংখ্যক ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়। আর এই সম্পদশালী শ্রেণী, এই ধনশালী শ্রেণী বিদ্যমান রাজনৈতিক পরিকাঠামোর শাসক শ্রেণীকে প্রভাবিত করে, পরিচালিত করে। তাই স্টেট কখনোই নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তাহলে এক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ভিতে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব, মুষ্টিমেয় সম্পদশালী শ্রেণীর স্বার্থ এবং সমাজের সংখ্যাগরিষ্ঠ শোষিত বঞ্চিত মানুষের স্বার্থ এক হতে পারে না। তাই রাজনীতির ক্ষেত্রে দ্বন্দ্ব, এটা শ্রেণীগত দ্বন্দ্ব। ধরুন রাষ্ট্রবিজ্ঞান যে বিরোধের বিজ্ঞান বলা হচ্ছে, দ্বন্দ্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এ দ্বন্দ্ব আপোষের মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মীমাংসা হওয়া সম্ভব নয়। এটার মীমাংসা হবে শ্রেণী সংগ্রামের মাধ্যমে, শোষিত বঞ্চিত মানুষ। তাই রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেণীগতভাবে বিশ্লেষণ করতে হবে। রাষ্ট্র শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থাতে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, দাস সমাজে প্রথম সৃষ্ট রাষ্ট্র, সবসময়ই সব সমাজেই মুষ্টিমেয় ধনশালী, মুষ্টিমেয় সম্পদশালী মানুষের স্বার্থে কাজ করেছে। বর্তমান রাষ্ট্রও ধনশালীদের স্বার্থে, শিল্পপতিদের স্বার্থে কাজ করছে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শ্রেণী নিরপেক্ষ হতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা দ্বন্দ্বের যে বিষয়টি, এটা মীমাংসা শান্তিপূর্ণভাবে, এই মীমাংসা আপোষের মাধ্যমে সম্ভব নয়। শাসক শ্রেণী শোষিত বঞ্চিত মানুষের উপর বুলডোজার চালায়, অত্যাচার নিপীড়ন চালায়, মিলিটারি, গোয়েন্দা, পুলিশ বাহিনী দিয়ে শোষিত বঞ্চিত মানুষকে অত্যাচার করে। তার পাল্টা হিসাবে শোষিত বঞ্চিত মানুষ তার প্রতিবাদ করবে। এইটাই হলো রাষ্ট্রবিজ্ঞান। এই হচ্ছে শ্রেণীগত দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র, যে শাস্ত্রে মুষ্টিমেয় ব্যক্তি, ধনশালী ব্যক্তি, তারা সম্পদের মালিক হয়, তাদের সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি করে। আপামর জনসাধারণ যারা সম্পদের মালিকানা থেকে বঞ্চিত, শোষিত, নিপীড়িত, অথচ তারাই উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। রাষ্ট্র তাদের স্বার্থে পরিচালিত না হয়ে মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়। তাই রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞানের একটা মূল বিষয় হচ্ছে পলিটিক্স। পলিটিক্সের
কেন্দ্রে হলো দ্বন্দ্ব আছে। এ দ্বন্দ্ব হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের উপর চাপিয়ে দেওয়া শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে তারা গর্জে উঠবে, তার বিরুদ্ধে তারা লড়াই করবে। এই সংগ্রাম শ্রেণীগত সংগ্রাম। তাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে আমরা মার্ক্সবাদীদের যে বক্তব্য তুলে ধরলাম, আগের যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা তুলে ধরলাম, আলোচনা করলাম, তার আলোচনার সঙ্গে মৌলিক পার্থক্য আছে। এইবার আমরা রাষ্ট্রবিজ্ঞানের একটা সাধারণ সংজ্ঞা দেব। সাধারণ সংজ্ঞা আমাদের দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা, যে শাখাতে রাষ্ট্র নিয়ে আলোচনা হয়, সরকার নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়, রাষ্ট্রের প্রকৃতি, সরকারের প্রকৃতি নিয়ে আলোচনা হয়, জাতীয় আইন নিয়ে আলোচনা হয়, আন্তর্জাতিক আইন নিয়ে আলোচনা হয়, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়, বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা হয়, এবং আন্তর্জাতিক আইন, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, ন্যাশনালিজম, ইন্টারন্যাশনালিজম, ইভেন বর্তমানে সন্ত্রাসবাদ, নয়া উদারীকরণ, তার ভিত্তিতে মিনিমাল স্টেটের ধারণা, বিশ্বায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সেই শাস্ত্রকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান। বইতে অনেক ডিফেক্ট আছে। ডিফেক্ট বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা কিন্তু অত্যন্ত ডাইনামিক। সংজ্ঞা 40 বছর আগে সংজ্ঞার মধ্যে যে সব বিষয়গুলি ছিল, আজকে দাঁড়িয়ে সংজ্ঞার মধ্যে অনেক কিছু ঢুকবে। বিশ্বায়ন প্রক্রিয়া ঢুকবে, গ্লোবালাইজেশন ঢুকবে, নয়া উদারীকরণ ঢুকবে, নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, এই সমস্ত। এবং বর্তমান বিশ্বের চরমতম সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদ। আর সর্বোপরি সমস্যা হচ্ছে সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান যতই দেওয়া হোক না কেন, ইউনোর চার্টারে যতই বলা হোক না কেন, সাম্রাজ্যবাদ নিপাত যাক, উপনিবেশবাদ নিপাত যাক। উপনিবেশবাদ নতুন রূপে শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে, বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আধিপত্য বিস্তার করছে, অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে, যার ফলে মূলত তাদের যে রাজনৈতিক সার্বভৌমিকতা সেটা মূল্যহীন হয়ে পড়ছে। আর সাম্রাজ্যবাদ বিভিন্ন অজুহাতে, সন্ত্রাসবাদ দমনের অজুহাতে, মানবাধিকার রক্ষার অজুহাতে যুদ্ধ চলছে পৃথিবীতে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাকেও আমাদের সেইভাবে আলোচনা করতে হবে। যাই হোক, এই বলে আজকের ভিডিও আমি শেষ করতে চাইছি। আমার চ্যানেলে যারা ভিডিও শোনো, একটু মন দিয়ে শুনবে। প্রচুর কন্টেন্ট, প্রচুর ইনফরমেশান এবং থিওরি বেস আলোচনা আমার আছে, যেখানে থিওরির অ্যাপ্লিকেশান, ঘটনার কথা আমি আলোচনা করি, সেখানে থিওরির কথা আমি তোমাদেরকে তুলে ধরি। থিওরি না বুঝলে রাষ্ট্রবিজ্ঞানের
আলোচনা ভালো হবে না। আমি বিভিন্ন দিক আমি তুলে ধরবার চেষ্টা করি, তবে ভিডিও ধৈর্য ধরে শুনতে হবে। একটু ধীরে আলোচনা করলেও তোমরা বুঝতে পারবে, ভিডিও শুনলে পুরো ভিডিও শুনবে। আর এইটা হলো নতুন সিলেবাসের, আমি নতুন সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 6টা সিলেবাসের 6টা চ্যাপ্টার আছে। টেক্সট বইয়ের খুব একটা বেশি পাতা নেই, ওই 50-60 পাতা। তোমরা অনুশীলনী না দেখে প্রথমেই টেক্সট বইটা ভালো করে পড়ো, কোনো সহায়িকা বই না পড়ে টেক্সট বই ভালো করে পড়ো। আমার ভিডিও শুনে দেখবে, বিভিন্ন ইউটিউব ভিডিও শুনবে বা যাদের কাছে পড়লেও তাদের কাছে কনসেপ্ট নেবে আগে, তাহলে কিন্তু MCQ 100% অ্যান্সার তোমরা দেবে। আমার ভিডিও শুনলে আমার ভিডিও থেকে তোমরা 100% কমন পাবে। এইটা আমি ওভার স্যাঙ্গুইন, আমার এটা সেলফ কনফিডেন্স আছে, আমার নিজের উপর বিশ্বাস আছে। খুবই আত্মবিশ্বাসের সঙ্গে, খুবই দাপটের সঙ্গে আমি তোমাদের বিষয়গুলিকে তুলে ধরলাম এবং ধরবো আগামী দিনে। প্রত্যেকটা ভিডিওতে থিওরি আগে বুঝতে হবে, আর এর পরের ভিডিওতে আমি আলোচনা করব। দেখো, বইয়েতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরে আছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিটা তোমাদের আগে আছে সিলেবাসে। তা আমার দৃষ্টিভঙ্গি থেকে এই যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এই বিষয়গুলি আবার রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে আসবে। তাহলে আলোচনার বিষয়বস্তুর মধ্যে এখানে ধরো MCQ আসতে পারে। MCQ ধরো খুবই সোজা, ধরো পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে। সেখানে অপশান দিল, গেটেল দিল, গার্নার দিল, ক্যাটলিন দিল, ছিলি দিল, সবই কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞার মধ্যে নামগুলো আছে। এখানে কিন্তু কনফিউশন পড়ে যাবে। পুরো কনসেপ্ট নিয়ে তোমাকে চলতে হবে, ভিডিওর কনসেপ্ট পুরো পেয়ে যাবে। ধরো এরকম বললো যে পলিটিক্যাল সায়েন্স ডিলস অ্যান্ড উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করে রাষ্ট্র এবং সরকারকে নিয়ে। ওখানে দেয়া থাকলো ধরো ক্যাটলিন থাকলো, এটা হলো সঠিক উত্তর হবে ক্যাটলিন। যে ক্যাটলিন অনেকগুলো আছে, কিন্তু অনেকগুলোর মধ্যে একজনের নাম দিল। আর ওদিকে আচরণবাদী ধরো গ্রাহাম ওয়ালাস দিল, তারপরে তোমার ব্রিটিশ চিন্তাবিদ A.R. বল দিল। মানে MCQ কিন্তু উত্তর তখনই তুমি চিনতে পারবে যখন ভিডিও ভালো শুনবে আর টেক্সট বইটা রিডিং পড়বে। টেক্সট বই রিডিং পড়ো। আর তোমরা এটা রং প্রসেস, যে আগে অনুশীলনী দেখতে লাগলে বা স্যারের খাতা প্রশ্নোত্তর লিখে দেওয়া, প্রশ্নোত্তর খাতা পড়ে মানে তুমি উত্তর কঠিন, মনে রাখা কঠিন। আমি আজকের ভিডিওতে আলোচনা করিনি, আরও কয়েকটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে ম্যাকিয়াভেলি। কেন কথা এখানে MCQ যেহেতু নেই আমি বলছি না। মানে এটা বলতে পারো যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে প্রথম সুসংবদ্ধভাবে রূপ দিয়েছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থ কে লিখেছেন? পলিটিক্স গ্রন্থ লিখেছেন অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থ কে লিখেছেন? প্লেটো। এবার গুরু শিষ্যের সম্পর্ক আছে। সক্রেটিসের তোমরা নাম শুনেছ, সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। আবার এদিক থেকে তুমি অ্যারিস্টটলের গুরুকে প্লেটো, প্লেটোর গুরুকে সক্রেটিস। খুব ভালো করে মনে রাখবে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ রিপাবলিক। অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থের 8টা খণ্ড আছে। এত কঠিন দেবে না তোমাদের, এত কঠিন দেবে না। এটা হাই স্টাডির কথা আমি বলছি, হাই স্টাডিও আমি তোমাদের জানাবো, যেগুলো UPSC পরীক্ষায় আসবে সেসব টাইপের আমি দেবো। 8টা খণ্ড আছে পলিটিক্স গ্রন্থে। তো পুলিশ শব্দটি কে ব্যবহার করেছে? অ্যারিস্টটল। পুলিশ শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। তো পুলিশ শব্দের অর্থটা কি? এরকম প্রশ্ন আসলো। পুলিশ শব্দের অর্থ নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ছিল, এখানে আরও উল্টো পাল্টা দিল, অপশান দিল। এক কথায় তুমি যদি কনসেপ্ট নিতে পারো, তোমরা যদি কনসেপ্ট নিতে পারো, রাষ্ট্রবিজ্ঞান মোস্ট মানে ইজি সাবজেক্ট। এবং বর্তমানে
ইকোনমিক্সের পরেই ইউপিএসসি অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন বেশি থাকে। আইএস আইপিএস সমস্ত পরীক্ষাতে রাষ্ট্রবিজ্ঞান থেকে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানটাকে তোমরা আমার ভিডিও শুনবে, দেখবে যে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব আমি মাঝে মাঝে একটু একটু করে বলবো, প্রত্যেকটা ভিডিওতেই বলবো। তার কারণ ছাত্র যদি এনকারেজ না হয়, আগ্রহী না হয়, তাহলে কিন্তু কোনো বিষয়ই তার কাছে সহজ হয় না। বিষয়টাকে সহজ করে তুলতে হবে। রাষ্ট্রবিজ্ঞান ডাইনামিক, স্থিতিশীল, গতিশীল বলবে। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের শাখা নয়। সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখা, সেটাকে তো মানে দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, অর্থবিদ্যা, মনোবিদ্যা, এগুলো সবই কিন্তু সমাজবিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এগুলোর উপরে ধরো এমসিকিউ দিল একটা একটা করে, যে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আছে, পার্থক্য আছে। রাষ্ট্রবিজ্ঞান একটা শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? অ্যারিস্টটল। এইসব প্রশ্নগুলো আমি যেটা বলি সেটা ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখে নিবে, শর্টগুলো। এগুলো ভাইটালগুলো কিন্তু আমি বুঝাবো। এই যে মার্ক্সীয় সংজ্ঞা, তাহলে মার্ক্সবাদ কি? এখানে একটা কনসেপ্ট নিতে হবে। কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত, সমাজ সম্পর্কিত, আইন সম্পর্কিত, রাজনীতি সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত ধারণাই হলো মার্ক্সবাদ। ওনার নাম হলো সেই মার্ক্সবাদ। আবার আরো সংক্ষেপে বলা যায়, ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্র, অর্থনীতি ইত্যাদি বিষয়ে যে ধারণা দিয়েছেন কার্ল মার্ক্স, তাকেই বলে মার্ক্সবাদ। তাহলে এইভাবে তোমার আরেকটা প্রশ্ন, যে রাজনীতির ক্ষেত্রে যে দ্বন্দ্ব, তার পশ্চাতে আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব। আজকে ধরো এতটা মারামারি, হানাহানি রাজনৈতিক পদ নিয়ে, রাষ্ট্রের ক্ষমতায় যাবে তা নিয়ে মারামারি হচ্ছে, মার্ডার হচ্ছে। এর মূলে হচ্ছে যে অর্থনৈতিক বিষয় আছে। অর্থনৈতিক বিষয়, সেখানে অর্থনৈতিক বিষয়, মানুষ আত্মকেন্দ্রিক, যাদের অর্থ আত্মসাৎ করে, জনগণের অর্থ নিজের হাতে জমা করে, বিদেশে, দেশে তারা ব্যাংক অ্যাকাউন্টে গোপনে জমা করে, জমি কিনে, ল্যান্ড কিনে তারা আত্মসাৎ করে। তাহলে মার্ক্সীয় মতবাদ, মার্ক্সীয় মতবাদে পুরো আলাদা। মার্ক্সীয় মতবাদে এই যে আমরা দেখি ধর্মকে ব্যবহার করে রাজনীতিবিদরা। মার্ক্স বলেছেন যে ধর্ম আফিমের মতো কাজ করে। ধর্ম দিয়ে যতটা রাজনীতি করা যায়, মানুষকে উত্তপ্ত করা যায়, অত উত্তপ্ত করা অন্য কিছু দিয়ে করা যায় না। যাই হোক, ভিডিও আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওর মূল বিষয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা তোমরা ভিডিওতে একাধিকবার দেখবে, আর পয়েন্টগুলো পারলে লিখে নেবে, আর টেক্সট বই পড়বে। টেক্সট বই থেকেই আমি পড়িয়েছি। এটা তোমাদের 6টা যে টপিক আমি প্রত্যেকটাই বলবো, যে কোনোটাই কিন্তু নতুন না, সবই আগেকার সিলেবাসে ছিল। এবং আমি বহুদিন থেকে তোমাদের এই বিষয় আমি পড়াই, এবং আমি এইসব বিষয়গুলো আপার ক্লাসে আছে। হ্যাঁ, সবগুলো আমি পড়াচ্ছি, ভিডিও বানাচ্ছি, এবং আমি নিজেও পড়াই। সুতরাং তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে। আর যারা ভিডিও দেখো, কিন্তু আমার এখনও 42% যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেনি। তো সাবস্ক্রাইব করলে খুব ভালো হয় আর কি। আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে। এই বলে আজকে ভিডিওর আলোচনা আমি শেষ করলাম।